একটি প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায়। তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেনজি, পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। দীর্ঘ 18 বছর পরে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে দেশে ফেরাকে নিয়ে কেন্দ্র করে বিএনপির মধ্যে কী ধরনের প্রস্তুতি পর্ব চলছে, একই সাথে প্রার্থীদের হাতে অস্ত্র নির্বাচনী আচরণবিধিকে লঙ্ঘন করবে কিনা, আজকে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আমানুল্লাহ, স্বাগত আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘ 18 বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে 25শে ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই জানতে চাইব ছাত্রদলের পক্ষ থেকে তার ফিরে আসাকে কেন্দ্র করে সেই দিনটিকে নিয়ে কিভাবে প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল। আমরা যারা এই সময় ছাত্রদলটা করি এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম, আমাদের একেবারেই আশা অনুপ্রেরণার বাতিঘর হচ্ছেন জনাব তারেক রহমান। আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে, মামলা হামলা, জেল জুলুমে আমরা অনেক সময় আমাদের অনেক সিনিয়র নেতা, আমাদের অনেক সহযোদ্ধা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের সহপাঠী অনেকেই অনেক সময় আমাদেরকে বলতো যে কিছু হবে না, এই জীবন, এই ঝুঁকির জীবন কেন নিয়েছো। এটি কোনো রাজনৈতিক কারণে বলতেছি না। আমরা অনেক সময় আমার জানি না আমার কথা সিনিয়র নেতৃবৃন্দকেও শুনলে মন খারাপ করবেন কিনা, আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ অনেক সময় বলতেন যে এত কষ্ট, এত জুলুম, অনেকে হাঁপিয়ে যেতেন, অনেকের মন খারাপ থাকতো মানে নিপীড়নের কারণে। কিন্তু কোনো সময় আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান, ওনার কাছ থেকে হতাশার কথা, ওনার কাছ থেকে পিছিয়ে পড়ার কোনো আলাপ আমরা কখনো শুনি না। উনি সবসময় বলেছেন যে ইনশাল্লাহ হবে, এই দুঃশাসন থাকবে না, এই নিপীড়ন থাকবে না, এই ফ্যাসিবাদ দূর হবে। হ্যাঁ, আমরা অনেক সময় জেল থেকে বের হয়ে গিয়ে যখন তার সাথে কথা বলতাম, এই যে দৃঢ়তা এবং একজন মানে উনি যে জিয়াউর রহমানের সন্তান, যে কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, সেটি ওনার কাজে কর্মে কথোপকথনে সেটা সবসময় প্রতিফলিত হতো। আমরা এই প্রজন্মের যারা, তারা আসলে ওনাকে সামনাসামনি দেখি নাই, ওনার সাথে আপনি দেখেননি সামনাসামনি তাকে? না, কারণ আমরা যখন ছাত্রদলটা মানে রাজপথে শুরু করি তখন উনি তো দীর্ঘ 18 বছর সেই লন্ডনে আছেন, প্রথমে চিকিৎসার জন্য গিয়েছিলেন। একজন ব্যক্তিকে না দেখে তার আদর্শে, তার রাজনীতিতে গেলেন না, দেখুন সেই অনুপ্রেরণাটা কোথায় থেকে পেলেন? না, অনুপ্রেরণার তো ওনারও দুইজন মানে উত্তর পূর্বসূরি আছেন আর কি। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দেশপ্রেম, উনি এই দেশকে যেভাবে ধারণ করেছেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচক, প্রত্যেক ব্যক্তিরই সমালোচনা করার লোক থাকবে এবং এটা থাকাই স্বাভাবিক। এই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও সমালোচক ছিল, কিন্তু জিয়াউর রহমান যে দেশপ্রেমিক ছিলেন এটা কিন্তু তার সমালোচকরাও বিশ্বাস করেন। জিয়াউর রহমান যে সাহসী ছিলেন এবং একজন সৎ রাষ্ট্রনায়ক ছিলেন, এইটি যারা বিএনপির সমালোচনা করেন তারাও বিশ্বাস করেন। সুতরাং আপনি যদি একজন জিয়াউর রহমানকে আদর্শ মানেন, তাহলে আপনার রাজনীতি করার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে বলে আমি মনে করি না। তার পরবর্তী সময়ে জিয়াউর রহমানের শাহাদাতের পরে তার সহধর্মিণী, যিনি একজন গৃহবধূ থেকে আজকে বাংলাদেশের অবিসংবাদিত নেতৃত্বে পরিণত হয়েছেন, এবং আজকে এই যে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতেছেন একজন নারী, বাংলাদেশে এই যে নারীর যে উত্থান, আজকে বাংলাদেশের সচিব বলেন, আপনি বিভিন্ন সেক্টরে যারা এগিয়ে, ইভেন আমাদের নারীরা তারা কেউ পাইলট হয়েছে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ সমাজের সব ক্ষেত্রে এই যে নারীদের এগিয়ে চলার পেছনে আমি মানে রাজনৈতিক বক্তব্য নেটি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পরে সবচেয়ে বেশি অবদান রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা বললেন। বর্তমান সময়ে আমরা কিছু ঘটনা পরিলক্ষিত করছি, আপনিও নিশ্চয়ই দেখে থাকবেন। এই সময়ে এসে কি আপনি মানেন যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন নারী জাগরণের অগ্রদূত? কারণ তাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। না, এইটি যারা মানে তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তারা হচ্ছে ধর্মান্ধ, তারা ধর্মের নামে অপব্যাখ্যা দেন। এগুলির মাধ্যমে এক শ্রেণী এদের, আপনি যে এরা যে বিভিন্ন সময় ওয়াজ মাহফিল করে, সবাই না, আবার এটা আংশিক যদি যায় তাহলে আমি আবার সমালোচনার মধ্যে, সবাই না, তারা ইন্টেনশনালি নারীদেরকে মানে মনে হয় যে তার খেদমতের জন্যই নারী দুনিয়া আসছে, এইটা হলো তাদের ইন্টেনশন আছে।
হ্যাঁ, মানে তার খেদমতের জন্যই আসছে, সেই খেদমতটি না করতে পারলে তাহলে সে জাহান্নামী। সুতরাং এই ধরনের মানুষের কাছ থেকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্বন্ধে কোনো বিশ্লেষণ আমরা গ্রহণ করতে চাই না। জি, বুঝতে পেরেছি। তবে এই মুহূর্তে আমাকে একটি বিজ্ঞাপন বিরতি নিতে হবে, আবারও আলোচনা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। এ পর্যায়ে একটু জানতে চাইবো যে এত বছর পরে যে তারেক রহমান দেশে ফিরছেন, তিনি যে দেশে ফিরছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেরকম রয়েছে, আপনারা কি তার দেশে ফেরাকে নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা বোধ করছেন কিনা? দেখুন, তারেক রহমানের পিতার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি জানতেন যে যখন তিনি বিদ্রোহ করেছিলেন ৭১-এর মার্চে, ওই রিভোল্ট বলে বাংলাদেশের গণমানুষের পক্ষে, স্বাধীনতার পক্ষে, তখন তিনি জানতেন যে সেই বিদ্রোহটি যদি ব্যর্থ হয় নিশ্চিতভাবে সেনা আইনে তার ফাঁসি হবে। তিনি জানতেন তার স্ত্রী সন্তানরা জীবন শঙ্কার মধ্যে রয়েছেন, তারপরও তিনি কিন্তু দেশের স্বার্থে লড়ে গিয়েছেন। এবং তার জীবদ্দশায় তিনি কখনোই যে এইখানে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে সেটি জেনে তিনি পিছপা হন না। এবং তার সহধর্মিনী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি জানতেন যে উনি জীবনে বহুবার ওনার জীবন শঙ্কার মধ্যে পড়েছেন, হুমকির মধ্যে পড়েছেন, কিন্তু তারপরে কিন্তু অদম্য শক্তিতে বেগম খালেদা জিয়া এগিয়ে চলেছেন। সেই দুই মহান ব্যক্তির সন্তানের নাম জনাব তারেক রহমান। সুতরাং ভ্রূণগতভাবেই সেই সাহস, শৌর্য, বীর্য গড়ে ওঠা একজন মানুষ তারেক রহমান। এবং বিএনপির মতো একটি দলের অ্যাক্টিং চেয়ারপারসন, আমাদের নেতা, উনি কোনো আধিপত্যবাদী শক্তির হুমকি রয়েছে এটা মনে করে উনি মানে পিছপা হবেন, সেটা আমরা বিশ্বাস করি না। এবং নিরাপত্তার পিছপা হওয়ার আমি বিষয়টি বলি না, আপনাকে, আইন শৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছে এই জায়গাটা এতে করে তার উপরে কোনো হামলা হতে পারে কিনা, সে ধরনের শঙ্কা রয়েছে কিনা? দেখুন, এই আধিপত্যবাদী শক্তির কোনো দেশপ্রেমিক নেতার উপরে বৈরিতা থাকবে সেটা আমরা ধরেই নিয়েছি, এবং এটা আমরা মনে করি থাকতে পারে, শঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সেই শঙ্কাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ প্রস্তুত রয়েছে। আমরা মনে করি তারেক রহমানের যে সিকিউরিটি, তারেক রহমানকে যে নিরাপত্তা দেওয়া দরকার, সেই নিরাপত্তার দায়িত্ব ইনশাল্লাহ বাংলাদেশের সাধারণ মানুষ নিয়ে নেবে ইনশাল্লাহ। আজকে যারাই বিভিন্ন মবতন্ত্র তৈরি করে, মবক্রেসি তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনকে ব্যাহত করতে চায় এবং তারেক রহমানের আসার পথকে রুদ্ধ করতে চায়, তারা নিজেরাও জানে যে তাদেরকে দিয়ে বাংলাদেশের নেতৃত্ব বা বাংলাদেশকে এগিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব না। জি, আপনি এই যে মবতন্ত্র নিয়ে কথা বললেন, আমরা বেশ কিছুদিন আগের একটি ঘটনা এবং খুবই আলোচিত একটি ঘটনা, শরীফ ওসমান হাদি যে গুলিবিদ্ধ হলেন, এই সময় আমরা কি মবের কিছু ঘটনা দেখতে পেলাম ঢাকা ৮ আসনকে কেন্দ্র করে? দেখুন, ৫ তারিখের পরে অত্যন্ত সূক্ষ্মভাবে কিছু ন্যারেটিভ বাংলাদেশের মানুষের সামনে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে এসেছে একটি বিশেষ দল এবং তার ছাত্র সংগঠন। এবং এই ওসমান হাদির যে ঘটনাটি আপনি বললেন, এত বড় একটি চাঞ্চল্যকর ঘটনা যেখানে ঘটেছে, এবং যেটি আমি মনে করি ওসমান হাদির পরে যে গুলি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটি আঘাত। সেই ঘটনার স্পষ্ট তদন্ত এবং দোষীদেরকে গ্রেফতার করার দিকে মনোযোগ দেয়া আইনশৃঙ্খলা বাহিনীর এবং জাতিগতভাবে আমাদের দরকার ছিল। অত্যন্ত দায়িত্বশীল জায়গায় থেকে একটি দলের আমির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, তারা ওই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করেছেন নিঃসন্দেহে। এবং সেই ওনাদের স্ট্যাটাসের মাধ্যমে যে মব তৈরি হয়েছে, আমাদের ঢাকা ৮-এর বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ভাইয়ের দিকে যে আঙ্গুল তুলে আপনার ইশারা ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন, নট ইশারা ইঙ্গিতে, স্পষ্টতে ওনারা বোঝাতে চেয়েছেন যে এখানে আব্বাস ভাইয়ের সংশ্লিষ্টতা রয়েছে। সুতরাং এটি একটি চরম দায়িত্বহীন আচরণ জামাত নেতৃবৃন্দ করেছেন। কাণ্ড জ্ঞানহীন স্ট্যাটাস দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ওনারা যে কোনো পরিস্থিতিতে যে সুযোগ সন্ধানী এবং ওনারা যে পরিস্থিতিকে মবক্রেসির মাধ্যমে অরাজকতার দিকে নিয়ে গিয়ে নির্বাচনকে ইন্টেনশনালি বিলম্বিত করতে চান, তার একটি স্পষ্ট উদাহরণ কিন্তু সর্বশেষ এখানে তৈরি হয়েছে। ওনাদের প্রতি আহ্বান থাকবে যে মানুষ এগুলি বুঝে গিয়েছে। আজকে যদি ওই ঘটনা না ঘটতো তাহলে ওই ৮-৯ ঘন্টার ভিতরে ওসমান হাদির যারা গুলি করেছে তারা কিন্তু বর্ডার পার হতে পারতো না। তাৎক্ষণিকভাবে যদি তাদের ছবি প্রকাশ করা যেত এবং সম্মিলিতভাবে যদি মানুষ, নিঃসন্দেহে যদি পুলিশ বলতো যে বর্ডারগুলি এভাবে পার হতে পারে, তাহলে মনোযোগটা ওদিকে থাকতো, তারা গ্রেপ্তার হয়ে যেত। বরং বিএনপিকে ব্লেম করে
মির্জা আব্বাসকে ব্লেম করার কারণে কিন্তু মানুষের মনোযোগ কিন্তু কয়েক ঘন্টার জন্য অন্যদিকে চলে গিয়েছিল। পরবর্তীতে তারা আবার সেটি স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেছে, এডিট করেছে। তো দেখুন, এইটি কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দের বৈশিষ্ট্য হতে পারে না। এটি বোঝাই যাচ্ছে যে তাদের মনে এক জিনিস, মুখে আরেক কথা বলে। আমরা ডাকসু নির্বাচনের সময় দেখেছি যে এই আমাদের প্রার্থীর আবিদের কথা বলা হয়েছে যে সে জোর করে কেন্দ্রে ঢুকেছে। আপনি সেই নিউজটি প্রথম আলোর মধ্যে একটি দায়িত্বশীল পত্রিকা সেটা 2.5-3 ঘন্টা পর সরিয়ে ফেললো, কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে। সুতরাং এইরকম বাংলাদেশকে এই যারা ওই দিন স্ট্যাটাসটা দিলেন বারবার ক্ষতির দিকে ওনারা যদি নিয়ে যান, তাহলে ওনারা জনগণচ্যুত হয়ে যাবেন বলে আমি মনে করি। এবং সাধারণ মানুষ ওনাদেরকে যে ওনাদের প্রতি যে যতটুকু আস্থায় ছিল না কেন, সেটি ওনাদের উপর থাকবে বলে আমি মনে করছি না। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডন সিটি প্যাভিলিয়নের লন্ডন বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ষড়যন্ত্র থেমে নেই, এই নির্বাচনও খুব সহজ হবে না। ষড়যন্ত্র বলতে আসলে উনি কোন বিষয়ের দিকে ইঙ্গিত দিলেন? এই যে এতক্ষণ আমি কথা বললাম, সবই তো ষড়যন্ত্রের অংশ, সবই ষড়যন্ত্র। তাহলে আপনি শুধু এটি না, আপনি সবই ষড়যন্ত্রের অংশ। দেখুন, তারেক রহমান যাতে বাংলাদেশে না আসতে পারে সেই বিষয়ে ষড়যন্ত্র হচ্ছে, এটা কিন্তু একজন রিকশাওয়ালাও বুঝেন। কারণ উনি এক বাংলাদেশপন্থী নেতা। উনি যে বক্তব্য দিয়েছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আপনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতার কাছ থেকে এই কথা এখন মানে ওনার বাংলাদেশে আশাকে পিছিয়ে দিতে যেতে পারে সেই কেন্দ্রিক ষড়যন্ত্র চলছে, এই বিষয়ে বক্তব্য শুনবো। তবে এই পর্যায়ে নিয়ে নিব আরো একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমরা আলোচনা শুনছিলাম, আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। আমানুল্লাহ, বিরতিতে যাবার আগে কথা হচ্ছিল যে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী, কোনো দল ষড়যন্ত্র করছে, তো সেই বিষয়ে বিস্তারিত জানবো। পৃথিবীর ইতিহাসে যেসব দেশের জাতীয়তাবাদী এরকম নেতৃত্ব আছেন, যারা নিজের দেশ, নিজের সংস্কৃতিকেই পাথেয় মনে করে রাজনীতি করেন, তাদের উপরে আধিপত্যবাদী শক্তির ছবল থাকবে, ষড়যন্ত্র থাকবে, সেটি স্বাভাবিক বিষয়। কিন্তু তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রটি অনেক বেশি। কারণ হচ্ছে, আপনি দেখবেন যে দীর্ঘ 17 বছরে ফ্যাসিস্ট শাসনামলে ওনার ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য আমরা কত গল্প শুনেছি, কত কথা, কত কাহিনী, কত কিচ্ছা শুনেছি যে এই হাওয়া ভবনে এই হয়েছে, আপনার এই দুর্নীতি, সেই দুর্নীতি। দেখুন, রাষ্ট্রের সমস্ত স্টেক ছিল হাসিনার কাছে। সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী বলেন, জুডিশিয়ারি বলেন, সব কিছু থাকার পরেও তারেক রহমানকে নিয়ে এক পয়সার কোনো দুর্নীতির কিন্তু প্রমাণ হাসিনার আমলে করতে পারে না। বরং একজন বিচারক নিম্ন আদালতে 2013 সালের নভেম্বরে, যতটুকু মনে পড়ে আমার, জনাব মোতাহার হোসেন, উনি এই হাসিনার সাজানো মিথ্যা মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার কারণে সেই বিচারককে দেশত্যাগ করা লেগেছে হাসিনার রোশানালে পড়ে। তো সুতরাং তারেক রহমান যে নির্দোষ, এবং তারেক রহমানের যে বাংলাদেশ নিয়ে ভাবনা, সেই ভাবনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এরকম প্রচণ্ড রকম জাতীয়তাবাদী একজন নেতাকে দেশের কাছে, মানুষের কাছে বিতর্কিতভাবে উপস্থাপন করার জন্য যত অপচেষ্টা, সবকিছু এখনো অব্যাহত রয়েছে। ডেফিনেটলি এখন কারা এই অপচেষ্টা করছে? সেই শক্তি তো এখনো আছে। সেই শক্তি বাংলাদেশের শাসনে নেই, কিন্তু তারা যেখানেই আর থাকুক না কোনো, ষড়যন্ত্র তো থেমে নেই। সুতরাং এই সমস্ত শঙ্কা, এই সমস্ত আলাপন থাকবে, সেগুলি মাথায় নিয়ে আমরা কাজ করতেছি। এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশের সেদিনের সকল শ্রেণী পেশার মানুষ, সব মোহনা, সেই একই রাস্তায় মিলিত হবে ইনশাল্লাহ। যে কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা এই অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারবে না ইনশাআল্লাহ। জি, আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একই বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও। এখন প্রশ্ন হলো, প্রার্থীদের হাতে অস্ত্র নির্বাচনী আচরণবিধিকে লঙ্ঘন করবে কিনা? আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আচরণবিধি লঙ্ঘন হবে কিনা সেটি সরকার এবং নির্বাচন কমিশনের আলাপের বিষয়। আমার কাছে অন্য জায়গায় উত্তর রয়েছে। সেটি হচ্ছে, দেশে আজকে যে পরিস্থিতি হচ্ছে চলমান, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং যারা কথায় কথা বলে থাকেন, আমাদের মাননীয় আইজিপি মহোদয় এবং ডিএমপি কমিশনারও উনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এখনও বলে থাকেন, এটি একেবারেই অগ্রহণযোগ্য বক্তব্য যে পুলিশের মনোবল ফিরিয়ে আনার সময় হয়নি বা মনোবল ফিরেনি, এই মনোবলের কারণে তারা এফোর্ট দিতে পারছে না। এটি খুবই অগ্রহণযোগ্য একটি বক্তব্য। কারণ হচ্ছে, যারা খুবই প্রফেশনালি কাজ করে থাকে পুলিশ বাহিনী,
তাদের মনোবল আনার জন্য 1.5 বছর পর আপনি মনোবলের গল্প বলবেন, এটা তো কোনোভাবেই গ্রহণ করা যায় না এই বক্তব্য। সুতরাং এখন যেগুলি হচ্ছে সেটি আইন শৃঙ্খলা বাহিনীর অথবা গোয়েন্দা সংস্থার বলেন বা যারা এখানে দায়িত্বশীল আছেন তাদের স্পষ্ট রকম ব্যর্থতা। এই ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখানে কোনো ব্যর্থতার দায়ভার কার? অবশ্যই রাষ্ট্রের এবং যারা দায়িত্বে আছেন তাদের। এই সমস্ত কিচ্ছা কাহিনী শুনিয়ে মানুষকে তো এভাবে বিভ্রান্ত করা যাবে না, মানুষকে তো এটি বোঝানো যাবে না। কারণ আমরা দেখেছি গত বছর যখন গাজীপুরে আকামা মোজাম্মেলের সন্ত্রাসী বাহিনীরা যখন জুলাই যোদ্ধাদের উপর হামলা করলো, তখন একটি তথাকথিত অপারেশন ডেভিল হান্ট হয়েছিল, সেটি 3-4 দিন পরে শেষ। বাংলাদেশের সমস্যাটাই হচ্ছে এটা যে আপনি একটু শুরু করার পরে কয়দিন পরে যে আলাপ নাই বা এটা চলছে না, এটা তদারকি করার কোনো লোক নেই। মানে তাহলে তারা রাষ্ট্রের দায়িত্বশীল জায়গায় কেন আছেন? তাদের গাড়িতে কেন ফ্ল্যাগ আছে? এই ফ্ল্যাগের দরকার নাই তো, আপনি দায়িত্ব ছেড়ে চলে যান। আপনাদের এত মধুর মধ্যে আলাপ শোনার জন্য মানুষের ট্যাক্সের টাকায় তো আপনাদের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করছে না মানুষ। আর একটা গুলির ঘটনা যদি ঘটে তাহলে এদের বিরুদ্ধে আন্দোলনের মানুষ রাস্তায় নেমে যাবে। আপনারা নামবেন আন্দোলনে? অবশ্যই নামবো। ওসমান হাদির ঘটনায় তো আমরা নেমেছি, এটা আমাদের গায়ে লেগেছে। এই যে হাসিনা যখন মানে জুলাই আন্দোলন দমাতে ছিল, তখন আমরা দেখেছি M16 দিয়ে গুলি করা হয়েছে, AK-47 দিয়ে গুলি করা হয়েছে। বাংলাদেশে লক্ষ লক্ষ অবৈধ অস্ত্র, 5ই আগস্টের প্রেক্ষাপটে যে অস্ত্রগুলি হাতছাড়া হয়ে গেল, সেই অস্ত্র উদ্ধারে কি ব্যবস্থা নিয়েছে সরকার? আপনার পান খাওয়ার গল্প স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা মানুষ শুনবে থেকে যে 16 মাস পেরিয়ে গেছে, এখনো সব অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হলো না, সেটাও কি রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে? ব্যর্থতা কি আপনার আমার নাকি? যারা দায়িত্বে আছে তাদের ব্যর্থতা। এখানে সমস্ত সংস্থা এক্সিস্ট করতেছে, এখানে সরকার আছে, এখানে ক্যাবিনেট আছে, সচিবালয় আছে, সবকিছুতে আছে, সবাই বহাল তবিয়াদে আছে, বেতন ভাতা নিচ্ছে, তারা খুশি গল্প করতেছে। এটি তো আপনি প্রথম 6 দিন 7 দিন 1 মাস 2 মাস মানুষ গল্প শুনতো, 1.5 বছর পরে আইসা আপনি এখনো 3 দিন আগে দেখলাম যে ডিএমপি কমিশনার বলতেছে যে আমার পুলিশের মনোবল। কিসের মনোবল ভাই? মনোবল ফিরতে কত বছর সময় লাগে? সুতরাং এই গল্প করা যাবে না। আজকের এই পরিস্থিতিকে একটি নির্বাচন হলে ঠিক হবে না, সেটি অবশ্যই যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সবাই স্ব জায়গা থেকে নির্বাচনের জন্য অপেক্ষমান। কারণ হচ্ছে এদের রাষ্ট্রচাপ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই এবং মানুষ আস্থা রাখতে পারতেছে না। এবং দেশে তো সত্যিকার অর্থে যে বিনিয়োগের পরিমাণ একেবারে শূন্যের কোঠায় নেমে আসতেছে। ওনারা যে গল্প দিচ্ছেন যে অর্থনীতির কথা, সেটির তো সম্পূর্ণ রেমিটেন্স নির্ভর, প্রবাসীরা যে টাকা পাঠাচ্ছে সেটির নির্ভর। কিন্তু আপনি ব্যবসায়ী সেক্টরের কথা বলে দেখেন যে কোনো বিনিয়োগ হচ্ছে না। তারা সবাই একটা নির্বাচিত সরকার অপেক্ষা করতেছে, অথচ এটা যে কতটা গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশের জন্য, সে আলাপ আমরা যখনই করেছি তখনই যে বিএনপি নির্বাচন চায়, সংস্কার চায় না, এই চায় না, সেই চায় না, এসব কথা বলে যারা নির্বাচনকে বিলম্বিত করেছে, তারা নিজেরা উপলব্ধি করতেছে যে না, আজকে নির্বাচন কতটা দরকার। সুতরাং নির্বাচনের পথে আর কেউ বাধা দেবে বলে আমি মনে করছি না। এই যে যারা প্রথম বলেছে যে স্থানীয় সরকার ছাড়া দেশে নির্বাচন হতে দেবে না, তারপরে গণভোট একটি সঠিক সময়ে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেটি আমাদেরও প্রত্যাশা থাকবে। আজকে একেবারেই সময় দিতে পারছি না, সময় শেষ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।